নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতা, তৃতীয় পর্ব। চায়ের মজলিস হইতে নিঃশব্দে পলাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নিচে একটা তোরঙ্গ আনিয়া শেখরের গরম বস্ত্রগুলি পাট করিয়া গুছাইয়া রাখিতেছিল। শেখরকে প্রবেশ করিতে দেখিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়া সে ভয়ে বিস্ময়ে নির্বাক হইয়া রহিল। মকদ্দমায় সর্বস্ব হারিয়া মানুষ যেরকম মুখ করিয়া আদালত হইতে বাহির হইয়া আইসে, এবেলার মানুষকে যেন ওবেলার সহসা আর চিনিতে পারা যায় না। এই 1 ঘণ্টার মধ্যে তেমনি শেখরকে ললিতা যেন ঠিক চিনিতে পারিল না। তাহার মুখের উপর সর্বস্ব হারানোর সমস্ত চিহ্ন যেন কে চিহ্নিত করিয়া দিয়াছে। শেখর শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হয়েছে ললিতা? ললিতা সে প্রশ্নের জবাব না দিয়া কাছে সরিয়া আসিয়া 2 হাতে তাহার একটা হাত লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, কি হয়েছে শেখরদা? কই, কিছুই হয়নি তো, বলিয়া শেখর জোর করিয়া একটু হাসিল। ললিতার করস্পর্শে তাহার মুখে কতকটা সজীবতা ফিরিয়া আসিল। সে নিকটস্থ একটা চৌকির উপর বসিয়া পড়িয়া সেই প্রশ্নই করিল, তোমার হচ্ছে কি? ললিতা কহিল, মোটা ওভারকোটটা সঙ্গে দিতে ভুলেছিলুম, সেইটাই দিতে এসেছি। শেখর শুনিতে লাগিল। ললিতা এতক্ষণে অপেক্ষাকৃত সুস্থ হইয়া বলিতে লাগিল, গতবারে গাড়িতে তোমার বড় কষ্ট হয়েছিল। বড় কোট তো অনেকগুলিই ছিল, কিন্তু খুব মোটা সোটা একটাও ছিল না। তাই আমি ফিরে এসেই দোকানে মাপ দিয়ে এইটে তৈরি করেছিলুম, বলিয়া সে কিছু ভারী একটা ওভারকোট তুলিয়া আনিয়া শেখরের কাছে রাখিল। শেখর হাত দিয়া পরীক্ষা করিয়া বলিল, কই, আমাকে বলনি তো? ললিতা হাসিয়া বলিল, তুমি বাবু মানুষ, তোমাকে বললে কি এত মোটা কোট তৈরি করতে দিতে? তাই বলিনি, তৈরি করিয়া তুলে রেখেছিলাম, বলিয়া সেটা যথাস্থানে রাখিয়া দিয়া বলিল, ঠিক ওপরেই রইল, তোরঙ্গ খুললেই পাবে, শীত করলে গায়ে দিতে ভুলো না যেন। আচ্ছা, বলিয়া শেখর নির্নিমেষ চোখে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, না, এমন হতেই পারে না। কি হতে পারে না? গায়ে দেবে না? শেখর তাড়াতাড়ি বলিয়া উঠিল, না, সে কথা নয়, ও অন্য কথা। আচ্ছা ললিতা, মার জিনিসপত্র গোছানো হয়েছে কিনা জানো? ললিতা কহিল, জানি, দুপুরবেলা আমিই সে সমস্ত গুছিয়ে দিয়েছি, বলিয়া সে আর একবার সমস্ত দ্রব্য ভালো করিয়া পরীক্ষা করিয়া চাবি বন্ধ করিতে লাগিল। শেখর ক্ষণকাল চুপ করিয়া তাহার দিকে চাহিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, হ্যাঁ ললিতা, আসছে বছর আমার উপায় কি হবে বলতে পারো? ললিতা চোখ তুলিয়া বলিল, কেন? কেন সে আমিই টের পাচ্ছি ভাই, বলিয়া ফেলিয়াই নিজের কথাটা চাপা দিবার জন্য শুষ্ক মুখে প্রফুল্লতা টানিয়া টানিয়া বলিল, কিন্তু পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে না আছে আমাকে দেখিয়ে দিয়ে যেও, নইলে দরকারের সময় কিছুই খুঁজে পাবো না। ললিতা রাগিয়া বলিল, যাও। শেখর এতক্ষণে হাসিল, বলিল, যাও তো জানি, কিন্তু সত্যই উপায় হবে কি? আমার শক্ত আছে 16 আনা, কিন্তু এক করার শক্তি নেই। এসব কাজ চাকর দিয়েও হয় না। এখন থেকে দেখছি তোমার মামার মতো হতে হবে, এক কাপড় এক চাদর সম্বল করে যা হয় তাই হবে। ললিতা চাবির গোছাটা মেঝের উপর ফেলিয়া দিয়া ছুটিয়া পলাইয়া গেল। শেখর চেঁচিয়া বলিল, কাল সকালে একবার এসো। ললিতা শুনিয়াও শুনিল না, দ্রুতপদে সিঁড়ি বাহিয়া দোতলায় নামিয়া গেল। বাড়ি গিয়া দেখিল ছাদের এক কোণে চাঁদের আলোয় বসিয়া আন্নাকালী একরাশ গাঁদা ফুল লইয়া মালা গাঁথিতেছে। ললিতা তাহার কাছে গিয়া বসিয়া কহিল, হিমে বসে কি করছিস কালী? কালী মুখ না তুলিয়াই বলিল, মালা গাঁথছি, আজ রাত্রিরে আমার মেয়ের বিয়ে। কই, আমাকে বলিসনি তো? ঠিক ছিল না সেজদি? এখন বাবা পাঁজি দেখে বললেন, আজ রাত্রি ছাড়া আর এ মাসে দিন নেই, মেয়ে বড় হয়েছে, আর রাখতে পারিনে, যেমন তেমন করে বিদেয় করছি। সেজদি, দুটো টাকা দাও না, জল খাবার আনাই। ললিতা হাসিয়া বলিল, টাকার বেলায় সেজদি? যা, আমার বালিশের নিচে আছে, নিগে যা। হ্যাঁ রে কালী, গাঁদা ফুলে কি বিয়ে হয়? কালী গম্ভীর ভাবে বলিল, হয়, অন্য ফুল না পেলে হয়। আমি কতকগুলো মেয়ে পার করলুম সেজদি, আমি সব জানি, বলিয়া খাবার আনাইবার জন্য নিচে নামিয়া গেল। ললিতা সেইখানে বসিয়া মালা গাঁথিতে লাগিল। খানিক পরে কালী আসিয়া বলিল,
আর সকলকেই বলা হয়েছে, শুধু শেখরদাকে বলা হয়নি। যাই বলে আসি, নইলে তিনি দুঃখ করবেন, বলিয়া ও বাড়ি চলিয়া গেল। কালী পাকা গৃহিণী, সমস্ত কাজকর্মই সে সুশৃঙ্খলাই করে। শেখর দাদাকে সংবাদ দিয়া নামিয়া আসিয়া বলিল, তিনি একছড়া মালা চাইলেন, যাও না সেজদি, শিগগির করে দিয়ে এসো না। আমি ততক্ষণে এদিকে বন্দোবস্ত করি, লগ্ন শুরু হয়ে গেছে, আর সময় নেই। ললিতা মাথা নাড়িয়া বলিল, আমি পারবো না কালী, তুই দিয়ে আয়। আচ্ছা যাচ্ছি, ওই বড় ছড়াটা দাও, বলিয়া সে হাত বাড়াইল। ললিতা হাতে তুলিয়া দিতে গিয়া কি ভাবিয়া বলিল, আচ্ছা আমিই দিয়ে আসছি। কালী গম্ভীর হইয়া বলিল, তাই যাও সেজদি, আমার অনেক কাজ, মরবার ফুরসত নেই। তার মুখের ভাব ও কথার ভঙ্গি দেখিয়া ললিতা হাসিয়া ফেলিল। একেবারে পাকা বুড়ি, বলিয়া হাসিয়া মালা লইয়া চলিয়া গেল। কবাটের কাছে আসিয়া দেখিল শেখর এক মনে চিঠি লিখিতেছে। দৌড় খুলিয়া পিছনে আসিয়া দাঁড়াইল, তাহাতেও শেখর টের পাইল না। তখন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া তাহার চমকিত করিয়া দিবার অভিপ্রায়ে সে মালা ছড়াটা সাবধানে শেখরের মাথা গলায় ফেলিয়া দিয়াই চৌকির পিছনে বসিয়া পড়িল। শেখর প্রথমটা চমকিয়া উঠিয়া বলিল, এই কালী। পরক্ষণেই ঘাড় ফিরাইয়া দেখিয়া ভয়ানক গম্ভীর হইয়া উঠিল। ও কি করলে ললিতা? ললিতা উঠিয়া দাঁড়াইয়া শেখরের মুখের ভাবে ঈষৎ শঙ্কিত হইয়া বলিল, কেন, কি? শেখর পূর্ণমাত্রায় গাম্ভীর্য বজায় রাখিয়া বলিল, জানো না কি? কালীকে জিজ্ঞেস করে এসো, আজকের রাত্রিরে গলায় মালা পরিয়ে দিলে কি হয়। এখন ললিতা বুঝিল। চক্ষের নিমেষে তাহার সমস্ত মুখ ভীষণ লজ্জায় রাঙা হইয়া উঠিল। সে না, কখনো না, কখনো না বলিতে বলিতে ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। শেখর ডাকিয়া বলিল, যেও না ললিতা, শুনে যাও, বিশেষ কাজ আছে। শেখরের ডাক তাহার কানে গেল বটে, কিন্তু শুনিবে কে? কোথাও সে থামিতে পারিল না। দৌড়িয়া আসিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া একেবারে চোখ বুজিয়া বিছানায় শুইয়া পড়িল। এই ৫-৬ বৎসর ধরিয়া সে শেখরের ঘনিষ্ঠ সংস্রবে মানুষ হইয়া উঠিয়াছে, কিন্তু কোনোদিন এমন কথা শুনে নাই। একে তো গম্ভীর প্রকৃতি শেখর কখনোই তাহাকে পরিহাস করিত না, করিলেও এত বড় লজ্জাকর পরিহাস যে তাহার মুখ দিয়া বাহির হইতে পারে, ইহা সে তো কল্পনা করিতেও পারিত না। লজ্জায় সংকুচিত হইয়া মিনিট কুড়ি পড়িয়া থাকিয়া সে উঠিয়া বসিল। অথচ শেখরকে সে মনে মনে ভয় করিত। তিনি বিশেষ কাজে আছে বলিয়া ডাকিয়াছিলেন, তাই যাইবে কি না ইহাই ললিতা উঠিয়া বসিয়া ভাবিতেছিল। ও বাড়ির ঝির গলা শোনা গেল, ললিতাদি, কোথায় গা? ছোটবাবু একবার ডাকছেন। ললিতা বাহিরে আসিয়া মৃদু স্বরে বলিল, যাচ্ছি, যাও। উপরে আসিয়া কবাট ফাঁক করিয়া দেখিল শেখর তখনও চিঠি লিখিতেছে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, কেন? শেখর লিখিতে লিখিতে বলিল, কাছে এসো বলছি। না, এইখান থেকে বলো। শেখর মনে মনে হাসিয়া বলিল, হঠাৎ কি একটা কাজ করে ফেললে বলো তো। ললিতা রুষ্টভাবে বলিল, যাও আবার। শেখর মুখ ফিরাইয়া বলিল, আমার দোষ কি? তুমিই তো করে গেলে। কিছু করিনি, তুমি ওটা ফিরিয়ে দাও। শেখর কহিল, সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি ললিতা, কাছে এসো, ফিরিয়ে দিচ্ছি। তুমি অর্ধেকটা করে গেছো, সরে এসো, আমি সেটা সম্পূর্ণ করে দিই। ললিতা দ্বারের অন্তরালে ক্ষণকাল মৌনভাবে থাকিয়া বলিল, সত্যি বলছি তোমাকে, ওরকম ঠাট্টা করলে আর কোনোদিন তোমার সামনে আসবো না। বলছি ওটা ফিরিয়ে দাও। শেখর টেবিলের দিকে মুখ ফিরাইয়া মালাটা তুলিয়া লইয়া বলিল, নিয়ে যাও, তুমি ওইখান থেকে ছুঁড়ে দাও। শেখর ঘাড় নাড়িয়া বলিল, কাছে না এলে পাবে না। তবে আমার কাজ নেই, বলিয়া ললিতা রাগ করিয়া চলিয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, কিন্তু অর্ধেকটা হয়ে থাকলো। থাকে থাক, বলিয়া ললিতা যথার্থই রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেল বটে, কিন্তু নিচে গেল না। পূর্ব দিকে খোলা ছাদের একান্তে গিয়া রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইল। তখন সম্মুখের আকাশে চাঁদ উঠিয়াছিল এবং শীতের পাণ্ডুর জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া যাইতেছিল। উপরে স্বচ্ছ নির্মল নীলাকাশ। সে একবার শেখরের ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ঊর্ধ্বমুখে চাহিয়া রহিল। এইবার তাহার চোখ জ্বালা করিয়া লজ্জায় অভিমানে দুই চোখ জলে ভরিয়া গেল। সে এত ছোট নহে যে এসব কথার তাৎপর্য সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিতে পারে না। তবে কেন তাহাকে এমন মর্মান্তিক উপহাস করা? সে যে কত তুচ্ছ, কত নিচে, এ কথা বুঝিবার তাহার যথেষ্ট বয়স হইয়াছে।
সে ঠিক জানে সে অনাথ এবং নিরুপায় বলিয়া তাহাকে সবাই আদর ও যত্ন করে, শেখরও করে, তাহার জননীও করেন। তাহার আপনার বলিতে কেহ নাই, সত্যকার দায়িত্ব তাহার কাহার উপর নির্ভর করে না বলিয়াই গিরীন্দ্র সম্পূর্ণ পর হইয়াও তাহাকে উদ্ধার করিয়া দিবার কথা তুলিতে পারিয়াছেন। ললিতা চোখ মুছিয়া মনে মনে বলিল, এই কলিকাতার সমাজে তাহার মামার অবস্থা তো শেখরদের কত নিচে, সে আবার সেই মামার আশ্রিত গলগ্রহ। ওদিকে সমান ঘরে শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছে, দুদিন আগেই হোক পাছেই হোক সেই ঘরেই একদিন হইবে। এই বিবাহ উপলক্ষে নবীন রায় কত টাকায় আদায় করিবে, সেসব আলোচনাও সে শেখরের জননীর কাছে শুনিয়াছে। তবে কেন তাহাকে হঠাৎ আজ এমন করিয়া শেখরদা অপমান করিয়া বসিল? এইসব কথা ললিতা সুমুখের দিকে শূন্য দৃষ্টিতে চাহিয়া নিজের মনে মগ্ন হইয়া আলোচনা করিতেছিল। সহসা চমকিয়া মুখ ফিরাইয়া দেখিল শেখর নিঃশব্দে হাসিতেছে। ইতিপূর্বে যে উপায়ে মালাটা সে শেখরের গলা পরাইয়া দিয়াছিল, ঠিক সেই উপায়ে সেই গাঁদা ফুলের মালাটা তাহার নিজের গলায় ফিরিয়া আসিয়াছে। কান্নায় তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতে লাগিল। তবু সে জোর করিয়া বিকৃত স্বরে বলিল, কেন এমন করলে? তুমি করেছিলে কেন? আমি কিছু করিনি বলিয়াই সে মালাটা টান মারিয়া ছিঁড়িয়া ফেলিবার জন্য হাত দিয়াই হঠাৎ শেখরের চোখের দিকে চাহিয়া থামিয়া গেল, আর ছিঁড়িয়া ফেলিতে সাহস করিল না, কিন্তু কাঁদিয়া বলিল, আমার কেউ নেই বলেই তো তুমি এমন করে অপমান করছো। শেখর এতক্ষণ মৃদু মৃদু হাসিতেছিল, ললিতার কথা শুনিয়া অবাক হইয়া গেল। এ তো ছেলে মানুষের কথা নয়। কহিল, আমি অপমান করছি না তুমি আমাকে অপমান করছো? ললিতা চোখ মুছিয়া ভয়ে ভয়ে বলিল, আমি কই অপমান করলুম? শেখর ক্ষণকাল স্থির থাকিয়া সহজভাবে বলিল, এখন একটু ভেবে দেখলেই টের পাবে। আজকাল বড় বাড়াবাড়ি করছিলে ললিতা, আমি বিদেশ যাবার আগে সেইটাই তোমার বন্ধ করে দিলাম। বলিয়া চুপ করিল। ললিতা তার প্রত্যুত্তর করিল না, মাথা হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। পরিপূর্ণ জ্যোৎস্নাতলে দুজনে স্তব্ধ হইয়া রহিল। শুধু নিজ হইতে কালীর মেয়ের বিয়ের শাঁখের শব্দ ঘন ঘন শোনা যাইতে লাগিল। কিছুক্ষণ মৌন থাকিয়া শেখর কহিল, আর হিমে দাঁড়িয়ে থেকো না, নিচে যাও। যাচ্ছি বলিয়া ললিতা এতক্ষণ পরে তাহার পায়ের নিচে গড় করিয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমি কি করব বলে দিয়ে যাও। শেখর হাসিল, একবার একটু দ্বিধা করিল, তারপর দুই হাত বাড়াইয়া তাহাকে বুকের উপরে টানিয়া আনিয়া নত হইয়া তাহার অধরে ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল, কিছুই বলে দিতে হবে না ললিতা, আজ থেকে আমনিই বুঝতে পারবে। ললিতার সর্বশরীর রোমাঞ্চিত হইয়া কাঁপিয়া উঠিল। সে সরিয়া দাঁড়াইয়া বলিল, আমি হঠাৎ তোমার গলায় মালা পরিয়ে দিয়ে ফেলেছি বলেই কি তুমি এরকম করলে? শেখর হাসিয়া মাথা নাড়িয়া বলিল, না, আমি অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু স্থির করে উঠতে পারিনি। আজ স্থির করেছি, কেননা আজই ঠিক বুঝতে পেরেছি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ললিতা বলিল, কিন্তু তোমার বাবা শুনলে ভয়ানক রাগ করবেন, মা শুনলে দুঃখ করবেন, এ হবে না। সে বাবা শুনলে রাগ করবেন সত্যি, কিন্তু মা খুশি হবেন। সে যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন তুমিও ফেরাতে পারো না, আমিও পারিনে। যাও, নিচে গিয়ে মাকে প্রণাম করোগে। মাস তিনেক পরে একদিন গুরুচরণ ম্লান মুখে নবীন রায়ের ঘরে ঢুকিয়া ফরাসের উপর বসিবার উপক্রম করিতেই তিনি চিৎকার করিয়া নিষেধ করিলেন, না না না, এখানে নয়, ওই চৌকির ওপর গিয়ে বসো। আমি অসময়ে আবার স্নান করতে পারবো না। বলি, জাত দিয়েছ নাকি হে? গুরুচরণ দূরে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া মাথা হেঁট করিয়া রহিল। দিন চারেক পূর্বে সে যথারীতি দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম হইয়াছিল। আজ সেই সংবাদটা নানা বর্ণে বিচিত্র হইয়া গোড়া হিন্দু নবীনের শ্রুতিগোচর হইয়াছে। নবীনের চোখ দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল, কিন্তু গুরুচরণ তেমনি মৌন নতমুখে বসিয়া রহিল। সে কাহাকেও কোনো কথা জিজ্ঞাসা না করিয়া কাজটা করিয়া অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না। নবীন পুনরায় তর্জন করিয়া উঠিলেন, বলো না হে, সত্যি কিনা? গুরুচরণ জলভারাক্রান্ত দুই চক্ষু তুলিয়া বলিল, আজ্ঞে সত্যি। কেন এমন কাজ করলে? তোমার মাইনে তো মোটে 60টি টাকা। তুমি
ক্রোধে নবীন রায়ের মুখ দিয়া কথা বাহির হইল না। গুরুচরণ চোখ মুছিয়া রুদ্ধকণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া বলিল, জ্ঞান ছিল না দাদা, দুঃখের জ্বালায় গলাতেই দড়ি দেব, কি ব্রহ্মজ্ঞানী হব কিছুই ঠাউরাতে পারছিলুম না। শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্মজ্ঞানীই হই, তাই ব্রহ্মজ্ঞানীই হয়ে গেলুম। গুরুচরণ চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া গেল। নবীন চিৎকার করিয়া বলিলেন, বেশ করেছ, নিজের গলায় দড়ি না দিতে পেরে জাতের গলায় দড়ি দিয়েছ। আচ্ছা যাও, আর আমাদের সামনে কালামুখ বার করো না। এখন যারা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেই থাকোগে, মেয়েদের হাঁড়ি মুচির ঘরে দেওগে যাও বলিয়া বিদায় করিয়া দিয়া তিনি মুখ ফিরাইয়া বসিলেন। নবীন রাগে অভিমানে কি যে করিবেন প্রথমটা কিছুই ভাবিতে পারে নাই। গুরুচরণ হাতের ভিতর হইতে সম্পূর্ণ বাহির হইয়া গিয়াছে, আর শীঘ্র মুঠার মধ্যে আসিবে এ সম্ভাবনাও নাই। তাই নিষ্ফল আক্রোশে ছটফট করিয়া আপাতত জব্দ করিবার আর কোনো ফন্দি খুঁজিয়া না পাইয়া সেই দিনই মিস্ত্রি ডাকিয়া ছাদের যাতায়াতের পথটা বন্ধ করিয়া একটা মস্ত প্রাচীর তুলিয়া দিলেন। এই সংবাদ বহুদূর প্রবাসে বসিয়া ভুবনেশ্বরী শেখরের মুখে শুনিয়া কাঁদিয়া ফেলিলেন। শেখর, এ মতিবুদ্ধি কে দিলে তাকে? মতিবুদ্ধি কে দিয়েছিল শেখর তাহা নিশ্চয় অনুমান করিয়াছিল। সে উল্লেখ না করিয়া বলিল, কিন্তু মা, দুদিন পরে তোমরাই তো তাকে একঘরে করে রাখতে। এতগুলি মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন আমি তো ভেবে পাইনি। ভুবনেশ্বরী ঘাড় নাড়িয়া বলিলেন, কিছুই আটকে থাকে না শেখর, আর সেজন্য আগে থেকে জাত দিতে হলে অনেককেই দিতে হয়। ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনিই তাদের ভার নিতেন। শেখর চুপ করিয়া রহিল। ভুবনেশ্বরী চোখ মুছিয়া বলিলেন, আমার ললিতা মেয়েটাকে যদি সঙ্গে আনতুম তাহলে যা হয় একটা উপায় আমাকেই করে দিতে হতো। দিতামও। আমি তো জানি নে গুরুচরণ এইসব মতলব করেই পাঠিয়ে দিলে না। আমি মনে করেছিলাম বুঝি সত্যিই তার বিয়ের সম্বন্ধ হচ্ছে। শেখর মায়ের মুখের দিকে চাহিয়া একটুখানি লজ্জিত ভাবে বলিল, বেশ তো মা, এখন বাড়ি গিয়ে তাই করো না কেন? সে তো আর ব্রাহ্ম হয়নি, তার মামাই হয়েছে, আর তিনিও কিছু তার যথার্থ আপনার কেউ নন। ললিতার কেউ নেই বলেই তার ঘরে মানুষ হচ্ছে। ভুবনেশ্বরী ভাবিয়া বলিলেন, তা বটে, কিন্তু কর্তা একরকমের মানুষ, তিনি কিছুতেই রাজি হবেন না, হয়তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে দেবেন না। শেখরের নিজের মনেও এই আশঙ্কা যথেষ্ট ছিল। সে আর কিছু না বলিয়া চলিয়া গেল। ইহার পরে আর এক মিনিটও তাহার বিদেশে থাকিতে ইচ্ছা রহিল না। 2-3 দিন চিন্তিত অপ্রসন্ন মুখে এদিকে ওদিকে ঘুরিয়া বেড়াইয়া একদিন সন্ধ্যার সময় আসিয়া বলিল, আর ভালো লাগছে না মা, চলো বাড়ি যাই। ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলেন, তাই চলো শেখর, আমারও কিছু ভালো লাগছে না। বাড়ি ফিরিয়া আসিয়া মাতাপুত্র উভয়েই দেখিলেন ছাদের সেই যাতায়াতের পথটা বন্ধ করিয়া প্রাচীর উঠিয়াছে। গুরুচরণের সহিত আর কোনো সম্পর্ক রাখা, এমনকি মুখের আলাপ রাখাও যে কর্তার অভিপ্রেত নয় তাহা কাকেও না জিজ্ঞাসা করিয়াই উভয়ে বুঝিলেন। রাত্রে শেখরের আহারের সময় মা উপস্থিত ছিলেন। 2-একটা কথার পরে বলিলেন, ওদের গিরিনবাবুর সঙ্গেই ললিতার বিয়ে দেবার কথাবার্তা হচ্ছে, আমি তা আগেই বুঝেছিলাম। শেখর মুখ না তুলিয়াই জিজ্ঞাসা করিল, কে বললে? ওর মামি। দুপুরবেলা কর্তা ঘুমোলে আমি নিজেই গিয়ে দেখা করে এসেছি। সেই অবধি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেললে। ক্ষণকাল মৌন থাকিয়া তিনি নিজের চোখ দুটি আঁচলে মুছিয়া ফেলিয়া বলিলেন, কপাল শেখর, কপাল। এই কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না। কার আর দোষ দিই বল? যাই হোক, গিরিন ছেলেটি ভালো, সঙ্গতিও আছে, ললিতার কষ্ট হবে না। বলিয়া চুপ করিলেন। প্রত্যুত্তরে শেখর কোনো কথাই বলিল না। মুখ নিচু করিয়া খাবারগুলা হাত দিয়া নাড়াচাড়া করিতে লাগিল। খানিক পরে মা উঠিয়া গেলে সেও উঠিয়া হাত মুখ ধুইয়া বিছানায় শুইয়া পড়িল। পরদিন সন্ধ্যার পর একটুখানি ঘুরিয়া আসিবার জন্য সে পথে বাহির হইয়াছিল। তখন গুরুচরণের বাহিরের ঘরে প্রাত্যহিক চা পানের সভা বসিয়াছিল এবং যথেষ্ট উৎসাহের সহিত হাসি এবং কথাবার্তা চলিতেছিল। তথাকার কোলাহল শেখরের কানে যাইবা মাত্র সে একবার স্থির হইয়া কি ভাবিয়া লইল। তারপরে ধীরে ধীরে বাড়ি ঢুকিয়া সেই শব্দ অনুসরণ করিয়া গুরুচরণের বাহিরের ঘরে আসিয়া দাঁড়াইল। তৎক্ষণাৎ কলরব থামিল এবং তাহার মুখের দিকে চাহিয়া সকলেরই মুখের ভাব পরিবর্তিত হইয়া গেল। শেখর ফিরিয়া আসিয়াছিল এ সংবাদ ললিতা ছাড়া আর কেহ জানিত না। আজ গিরীন্দ্র এবং আরো একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন।
তিনি বিস্মিত মুখে শেখরের প্রতি চাহিয়া রহিলেন, এবং গিরিন মুখ অত্যন্ত গম্ভীর করিয়া দেয়ালের দিকে তাকাইয়া রহিল। সর্বাপেক্ষা অধিক চেঁচাইতেছিলেন গুরুচরণ নিজে। তাহার মুখ একেবারে পাণ্ডুর হইয়া গেল। তাহার হাতের কাছে বসিয়া ললিতা তখনও চা তৈরি করিতেছিল। একবার মুখ তুলিয়া চাহিয়া মাথা হেঁট করিল। শেখর সরিয়া আসিয়া তক্তপোষের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং একধারে বসিয়া পড়িয়া হাসিয়া বলিল, এ কি একেবারে সমস্ত নিবে গেল যে? গুরুচরণ মৃদু কণ্ঠে বোধ করি আশীর্বাদ করিলেন, কিন্তু কি বলিলেন তা বোঝা গেল না। তাহার মনের ভাব শেখর বুঝিল, তাই সময় দিবার জন্য নিজেই কথা পারিল। কাল সকালের গাড়িতে ফিরিয়া আসিবার কথা, জননীর রোগ উপশম হইবার কথা, পশ্চিমের কথা, আরো কত কি সংবাদ অনর্গল বকিয়া গিয়া শেষে সেই অপরিচিত যুবকটির মুখের দিকে চাহিল। গুরুচরণ এতক্ষণে নিজেকে কতকটা সামলাইয়া লইয়াছিলেন। ছেলেটির পরিচয় দিয়া বলিলেন, ইনি আমাদের গিরিনের বন্ধু, এক জায়গায় বাড়ি, একত্রে লেখাপড়া শিক্ষা, অতি সৎ ছেলে, শ্যামবাজারে থাকেন। তবুও আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায়ই এসে দেখা সাক্ষাৎ করে যান। শেখর ঘাড় নাড়িয়া মনে মনে বলিল, হ্যাঁ, খুব ভালো ছেলে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাকা, আর সব খবর ভালো তো? গুরুচরণ জবাব দিলেন না, মাথা হেঁট করিয়া রহিলেন। শেখর উঠিবার উপক্রম করিতেই হঠাৎ কাঁদো কাঁদো স্বরে বলিয়া উঠিলেন, মাঝে মাঝে এসো বাবা, একেবারে যেন ত্যাগ করো না। সব কথা শুনেছ তো? শুনেছি বই কি, বলিয়া শেখর অন্দরের দিকে চলিয়া গেল। তারপরে ভিতর হইতে গৃহিণীর কান্নার শব্দ উঠিল। বাহিরে বসিয়া গুরুচরণ হেঁট মুখে কোঁচার খোঁট দিয়া নিজের চোখের জল মুছিতে লাগিলেন, এবং গিরিন অপরাধীর মতো মুখ করিয়া জানালার বাহিরে চাহিয়া চুপ করিয়া রহিল। ললিতা পূর্বেই উঠিয়া গিয়াছিল। কিছুক্ষণ পরে শেখর রান্নাঘর হইতে বাহির হইয়া বারান্দা পার হইয়া উঠানে নামিতে গিয়া দেখিল, অন্ধকার কবাটের আড়ালে ললিতা দাঁড়াইয়া আছে। সে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এবং দাঁড়াইয়া উঠিয়া বুকের একান্ত সন্নিকটে সরিয়া আসিয়া মুখ তুলিয়া মুহূর্তকাল নিঃশব্দে কি যেন আশা করিয়া রহিল। তারপর পিছাইয়া গিয়া চুপি চুপি বলিল, আমার চিঠির জবাব দিলে না কেন? কই, আমি তো চিঠি পাইনি। কি লিখেছিলে? ললিতা বলিল, অনেক কথা। সে যাক, সব শুনেছ তো, এখন তোমার কি হুকুম তাই বলো। শেখর বিস্ময়ের স্বরে কহিল, আমার হুকুম? আমার হুকুমে কি হবে? ললিতা শঙ্কিত হইয়া মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কেন? তা বই কি ললিতা, আমি কার উপর হুকুম দেব? আমার উপর? আর কার উপর দিতে পারো? তোমার উপরেই বা দেব কেন? আর দিলেই বা তুমি শুনবে কেন? শেখরের কণ্ঠস্বর গম্ভীর, ঈষৎ করুণ। এবার ললিতা মনে মনে অত্যন্ত ভয় পাইয়া আর একবার কাছে সরিয়া আসিয়া কাঁদো কাঁদো গলায় বলিল, যাও, এখন আর তামাশা ভালো লাগছে না। পায়ে পড়ি, কি হবে বলো? ভয় রাত্রিরে আমার ঘুম হয় না। ভয় কিসের? বেশ, যা হোক, ভয় হবে না। তুমি কাছে নেই, মা কাছে নেই, মাঝে থেকে মামা কি সব কাণ্ড করে বসছেন। এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান? শেখর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে সত্যি, মা নিতে চাইবেন না। তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন, সে কথা তিনি শুনেছেন। তাছাড়া এখন তোমরা ব্রাহ্ম, আমরা হিন্দু। আন্নাকালী এই সময় রান্নাঘর হইতে ডাক দিল, সেজদি, মা ডাকছেন। ললিতা চেঁচাইয়া বলিল, যাচ্ছি। তারপর গলা খাট করিয়া বলিল, মামা যাই হন, তুমি যা আমিও তাই। মা তোমাকে যদি ফেলতে না পারেন, আমাকেও ফেলবেন না। আর গিরিনবাবুর কাছে টাকা নেবার কথা বলছো, তা সে আমি ফিরিয়ে দেব। আর ঋণের টাকা দুদিন আগেই হোক পিছনেই হোক দিতেই তো হবে। শেখর প্রশ্ন করিল, অত টাকা পাবে কোথায়? ললিতা শেখরের মুখের পানে একটিবার চোখ তুলিয়া মুহূর্তকাল মৌন থাকিয়া বলিল, জানো না মেয়ে মানুষে কোথায় টাকা পায়? আমিও সেখানে পাবো। এতক্ষণ শেখর সংযত হইয়া কথা কহিতে লাগিলেও ভিতরে পড়িতেছিল। এবার বিদ্রুপ করিয়া বলিল, কিন্তু তোমার মামা তোমাকে বিক্রি করে ফেলেছেন যে। ললিতা অন্ধকারে শেখরের মুখের ভাব দেখিতে পাইল না, কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন টের পাইল। সে দৃঢ় স্বরে জবাব দিল, ওসব মিছে কথা। আমার মামার মতো মানুষ সংসারে নেই, তাকে তুমি ঠাট্টা করো না। তার দুঃখ কষ্ট তুমি না জানতে পারো, কিন্তু পৃথিবীর শুধু লোক জানে। বলিয়া একবার ঢোক গিরিয়া একবার ইতস্তত করিয়া শেষে বলিল,
তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হবার পরে, সুতরাং আমাকে বিক্রি করবার অধিকার তার নেই। বিক্রিও করেননি, এ অধিকার আছে শুধু তোমারই। তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয়ে আমাকে বিক্রি করে ফেলতে পারো বটে। বলিয়া উত্তরের জন্য অপেক্ষা না করিয়াই দ্রুতপদে চলিয়া গেল। সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহবলের মতো পথে পথে ঘুরিয়া ঘরে ফিরিয়া আসিয়া ভাবিতেছিল, সেদিনকার এক ফোঁটা ললিতা এত কথা শিখিল কিরূপে? এমন নির্লজ্জ মুখরার মতো তাহার মুখের উপর কথা কহিল কি করিয়া? আজ সে ললিতার ব্যবহারে সত্যই অত্যন্ত বিস্মিত ও ক্ষুব্ধ হইয়াছিল। কিন্তু এই ক্রোধের যথার্থ হেতু কি, এ যদি শান্ত হইয়া ভাবিয়া দেখিতে পাইত, রাগ ললিতার উপর নহে, তাহা সম্পূর্ণ নিজের উপরেই। ললিতাকে ছাড়িয়া এই কয়টা মাসের বাসকালে সে নিজের কল্পনায় নিজেকে আবদ্ধ করিয়া শুধু কাল্পনিক সুখ দুঃখ লাভ ক্ষতিই খতাইয়া দেখিত। কিন্তু ললিতা আজ যে তাহার জীবনের কতখানি ভবিষ্যতের সহিত কিরূপ অচ্ছেদ্য বন্ধনে গ্রথিত, তাহার অবর্তমানে বাঁচিয়া থাকা কত কঠিন, কত দুঃখকর, বিছানায় শুইয়া এই কথাই সে বারবার আলোচনা করিতে লাগিল। ললিতা শিশুকাল হইতে নিজেদের সংসারে মিশিয়াছিল বলিয়াই তাহাকে বিশেষ করিয়া আর এ সংসারের ভিতরে বাপ মা ভাই বোনের মাঝখানে নামাইয়া আনিয়া দেখে নাই, দেখিবার কথাও মনে করে নাই। ললিতাকে হয়তো পাওয়া যাইবে না, পিতামাতা এ বিবাহের সম্মতি দিবেন না, হয়তো সে অপর কাহারও হইবে। দুশ্চিন্তা তাহার বরাবর এই ধার বহিয়াই চলিতেছিল। তাই বিদেশে যাইবার পূর্বের রাত্রে জোর করিয়া গলায় মালা পরাইয়া দিয়া সে একদিকের ভাগনটার মুখেই বাঁধ বাঁধিয়া দিয়াছিল। প্রবাসে থাকিয়া গুরুচরণের ধর্মমত পরিবর্তনের সংবাদ পাইয়া শুনিয়া সে ব্যাকুল হইয়া অহর্নিশি এই চিন্তাই করিয়াছিল, পাছে ললিতাকে হারাইতে হয়। সুখের হোক দুঃখের হোক, ভাবনার এই দিকটাই তাহার পরিচিত ছিল। আজ ললিতার স্পষ্ট কথা এই দিকটা সজোরে বন্ধ করিয়া দিয়া ভাবনার ধারা একেবারে উল্টা স্রোতে বহাইয়া দিয়া গেল। তখন চিন্তা ছিল পাছে না পাওয়া যায়, এখন ভাবনা হইল পাছে না ছাড়া যায়। শ্যামবাজারের সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছিল, তাহারাও অত টাকা দিতে শেষ পর্যন্ত পিছাইয়া দাঁড়াইলেন। শেখরের জননীরও মেয়েটি মনোপুত হইল না, সুতরাং এই দায় হইতে শেখর আপাতত অব্যাহতি লাভ করিয়াছিল বটে। কিন্তু নবীন রায় 10-20 হাজারের কথা বিস্মিত হন নাই এবং সে পক্ষে নিশ্চেষ্ট হইয়াও ছিলেন না। শেখর ভাবিতেছিলেন কি করা যায়। সে রাত্রির সেই কাজটা যে এত বড় গুরুতর হইয়া উঠিবে, ললিতা যে এমন অসংশয়ে বিশ্বাস করিয়া লইবে, তাহার সত্যই বিবাহ হইয়া গিয়াছে এবং ধর্ম তো কোনো কারণেই ইহার আর অন্যথা হইতে পারে না, সেদিন এত কথা শেখর ভাবিয়া দেখে নাই। যদিও নিজের মুখেই উচ্চারণ করিয়াছিল, যা হইবার হইয়াছে, এখন তুমিও ফিরাইতে পারো না, আমিও না। কিন্তু তখন আজ যেমন করিয়া সে সমস্তটা ভাবিয়া দেখিতেছে, তেমন করিয়া ভাবিয়া দেখিবার শক্তিও ছিল না, বোধ করি অবসরও ছিল না। তখন মাথার উপর চাঁদ উঠিয়াছিল, জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া গিয়াছিল, গলায় মালা দুলিয়াছিল। প্রিয়তমার বক্ষস্পন্দন নিজের বুক পাতিয়া প্রথম অনুভবের মোহ ছিল, এবং প্রণয়ীরা যাহাকে অধর সুধা বলিয়াছেন তাহাই পান করার অতি তীব্র নেশা ছিল। তখন স্বার্থ এবং সাংসারিক ভালো মন্দ মনে পড়ে নাই, অর্থলোলুপ পিতার রুদ্রমূর্তি চোখের উপর জাগিয়া উঠে নাই। ভাবিয়াছিল মা তো ললিতাকে স্নেহ করেন, তখন তাহাকে সম্মত করানো কঠিন হইবে না, এবং দাদাকে দিয়া পিতাকে কোনো মতে কোমল করিয়া আনিতে পারিলে শেষ পর্যন্ত হয়তো কাজটা হওয়াই যাইবে। তাছাড়া গুরুচরণ এইভাবে তখন নিজেকে বিচ্ছিন্ন করিয়া তাহাদের আশার পথটা পাথর দিয়া এমন ভাবে আঁটিয়া বন্ধ করেন নাই, এখন যে বিধাতা পুরুষ নিজে মুখ ফিরিয়া বসিয়াছেন। বস্তুত শেখরের চিন্তা করিবার বিষয় বিশেষ কিছু ছিল না। সে নিশ্চয় বুঝিতেছিল পিতাকে সম্মত করানো তো ঢের দূরের কথা, জননীকে সম্মত করানো সম্ভব নহে, এ কথা যে আর মুখে আনিবারও পথ নাই। শেখর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আর একবার অস্ফুটে আবৃত্তি করিল, কি করা যায়। সে ললিতাকে বেশ চিনিত, তাহাকে নিজের হাতে মানুষ করিয়াছে, একবার যাহা সে নিজের ধর্ম বলিয়া বুঝিয়াছে, কোনো মতেই তাহাকে ত্যাগ করিবে না। সে জানিয়াছে সে শেখরের ধর্মপত্নী, তাই আজ সন্ধ্যার অন্ধকারে অসংকোচে বুকের কাছে সরিয়া আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইয়া পড়িয়াছিল।
গিরিনের সহিত তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে, কিন্তু কেহই তাহাকে তো সম্মত করাইতে পারিবে না। আর তো সে কোনো মতেই চুপ করিয়া থাকিবে না, এখন সমস্ত প্রকাশ করিয়া দিবে। শেখরের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। সত্যিই তো, সে তো শুধু মাদা বদল করিয়াই ক্ষান্ত হয় নাই, তাহাকে বুকের উপর টানিয়া আনিয়া তাহার মুখচুম্বন করিয়াছিল। ললিতা বাধা দেয় নাই, দোষ নাই বলিয়াই দেয় নাই, ইহাতে তাহার অধিকার আছে বলিয়াই দেয় নাই। এখন সেই ব্যবহারের জবাব কার কাছে কি দিবে? পিতামাতার অমতে ললিতার সহিত বিবাহ হইতে পারে না, তাহা নিশ্চয়, কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ না হইবার হেতু প্রকাশ পাইবার পর ঘরে বাহিরে সে মুখ দেখাইবে কি করিয়া?